জামাত ইসলামের সিদ্ধান্ত ফাইনাল, স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের জোট করবে না জামাত। এই ঘোষণা দেওয়ার পর এনসিপির অনেকের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। এনসিপিতে কার্যত প্রতীকী অর্থে বলছি কান্নার রোল পড়ে গেছে। এনসিপিতে মুহূর্তের মধ্যেই হতাশা ছড়িয়ে পড়েছে। রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা মিত্র বলে কিছু নেই, আছে কেবলই স্বার্থ এবং ক্ষমতার অন্ধমোহ। জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে আপাত শান্ত পরিস্থিতি বিরাজ করছিল তা মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে একটি মাত্র ঘোষণায়। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এবার সরাসরি মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে জাতীয় নির্বাচনের মিত্র জামায়াতে ইসলামী এবং এনসিপি। স্থানীয় নির্বাচন কোনোভাবেই জোটবদ্ধভাবে করবে না জামাত। বেশ কয়েকটি ইস্যুতে জামাত এবং এনসিপির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই দ্বন্দ্ব এড়িয়ে শেষ পর্যন্ত জোটটি টিকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের যে মতামত, দেখা যাচ্ছে যে এই জোটটি না টেকার সম্ভাবনাই বেশি। আমিও অন্তত 5টি কারণ পেয়েছি এই জোটটি না টেকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, তাদেরকে অনুরোধ করব দয়া করে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, হাজির হয়েছি আপনাদের মাঝে। হ্যাঁ সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অবশেষে জামায়াত এবং এনসিপির জোট ভাঙতে যাচ্ছে। জামায়াত এনসিপির জোটে ভাঙন ধরতে যাচ্ছে, ভেঙে যাচ্ছে জামায়াত এনসিপির 11 দলীয় জোট। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, রাজনৈতিক অঙ্গন জুড়ে নানা ধরনের তোলপাড় সৃষ্টি হয়ে যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে। অনেকে বলাবলি করছে কি এমন ঘটলো, কি কারণে এরকম সিদ্ধান্ত বা এরকম গুঞ্জন উঠল, জামায়াত এনসিপির জোটে কেন ভাঙন ধরছে। আসলে এর পিছনের কারণটা কি, আজকের এই ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব যে কি কারণে জামায়াত এবং এনসিপির জোটে ফাটল ধরছে, কি কারণে ভাঙনের মুখে, ভাঙনের পথে জামায়াত এনসিপির 11 দলীয় জোট। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা কয়েকটা প্রতিবেদন এবং বিশ্লেষণ দেখি। যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিল জামায়াত, থাকছে না এনসিপির সাথে জোট। এই বিষয়টি নিয়ে আমরা কয়েকটা ভিডিও দেখব। সর্বোচ্চ পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা মিত্র বলে কিছু নেই, আছে কেবলই স্বার্থ এবং ক্ষমতার অন্ধমোহ। জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে আপাত শান্ত পরিস্থিতি বিরাজ করছিল তা মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে একটি মাত্র ঘোষণায়। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এবার সরাসরি মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে জাতীয় নির্বাচনের মিত্র জামায়াতে ইসলামী এবং এনসিপি। স্থানীয় নির্বাচন কোনোভাবেই জোটবদ্ধভাবে করবে না জামাত। জামায়াত নেতা সেলিম উদ্দিনের এই একটিমাত্র বজ্রকঠিন বক্তব্যে পুরো রাজনীতির মাঠে এখন তোলপাড় শুরু হয়ে গেছে। পর্দার আড়ালে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে দেশের 5টি মেগাসিটি রংপুর, খুলনা, রাজশাহী এবং ঢাকা উত্তর ও দক্ষিণের দিকে শকুনের দৃষ্টি পড়েছে রাজনৈতিক দলগুলোর। এই 5টি সিটি কর্পোরেশনকে জামায়াতে ইসলামী নিজেদের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে বিবেচনা করে এবং এখানে তারা নিজেদের একক প্রার্থী দিতে বদ্ধপরিকর। কিন্তু এখানেই বাদ সেধেছে জাতীয় নির্বাচনে তাদের কাঁধে ভর করে ক্ষমতার স্বাদ পাওয়া এনসিপি। এনসিপি অত্যন্ত সুকৌশলে জামায়াতের সাথে লিয়াজো করে এই 5টি সিটির মধ্যে অন্তত 2টিতে নিজেদের মেয়র প্রার্থী দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। কিন্তু জামায়াত এবার এক চুলো ছাড় দিতে নারাজ। তারা অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচনে বৃহত্তর স্বার্থে জোট হতেই পারে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির সাথে কোনো ধরনের জোট হবে না। জামায়াতের এই কঠোর অবস্থানকে রাজনীতি বিশ্লেষকরা শুভ বুদ্ধির উদয় হিসেবে আখ্যায়িত করছেন। বিশ্লেষকদের মতে আজকের এই সংঘাতের বীজ বোনা হয়েছিল জাতীয় নির্বাচনের পরপরই। জাতীয় স্বার্থে এবং তরুণ প্রজন্মের প্রতি ইনসাফের মূল্যায়ন হিসাবে জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনে এনসিপিকে একে একে 30টি সিট ছেড়ে দিয়েছিল। জামায়াত তাদের সংসদে নিয়ে আসার জন্য নিজেদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছে, কিন্তু এই স্যাক্রিফাইসের প্রতিদান এনসিপি কিভাবে দিয়েছে? রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন করে জামায়াত তাদের পাওনা একটি সংরক্ষিত নারী আসনও এনসিপিকে উপহার দিয়েছিল। কিন্তু এনসিপি সেই আসনে অত্যন্ত সুকৌশলে এমন একজনকে বসিয়েছে
যিনি কট্টর জামায়াত বিরোধী হিসেবে পরিচিত নেত্রী নুসরাত তাবাসসুম। সংসদে যখন এনসিপির রাজনীতি একটু শক্ত ভিতের উপর দাঁড়ালো, তখন থেকেই তাদের এবং ছাত্র শক্তির নেতাকর্মীদের ভেতর ভয়ঙ্কর অহংবোধ এবং দাম্ভিকতা প্রকাশ পেতে শুরু করে। যে জামায়াতের কাঁধে ভর করে তারা কিং বা রাজা হয়েছে, সেই জামায়াতকেই জনবিচ্ছিন্ন প্রমাণ করার জন্য তারা যাচ্ছে তাই ন্যারেটিভ তৈরি করতে শুরু করে। জামায়াত ব্যর্থ, জামায়াত কথা বলতে পারে না সংসদে, এমন সব ধোঁয়া তুলে জামায়াত শিবির থেকে লোকবল ভাগানোর এক নগ্ন এবং প্রকাশ্য চেষ্টা দৃশ্যমান হয়। এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের চরম পর্যায়ে ছিল সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলেকে এনসিপিতে যোগদান করানো। এর মাধ্যমে তারা দেশবাসীকে এই মেসেজ দিতে চেয়েছিল যে জামায়াতের ঘর ভাঙতে শুরু করেছে। সিটি নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে এনসিপির এই দাম্ভিকতা আরো বেড়ে যায়। তারা জোটের কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে জোটকে এক প্রকার উপেক্ষা করেই অনেক আগেই নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দেয়। তারা ভেবেছিল এই ফাঁপা বলি এবং খালি কলসির আওয়াজ শুনিয়ে তারা জোটকে ব্ল্যাকমেইল করবে এবং প্রভাবিত করে কয়েকটি সিটি কর্পোরেশন নিজেদের পকেটে পুরে নেবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল রাজনীতিতে জামায়াতে ইসলামী অনেক পুরনো এবং পোর খাওয়া খেলোয়াড়। এনসিপি নিজেও খুব ভালো করে জানে জামায়াতের ভোট ব্যাংক ছাড়া তারা আসলেই একটি খালি কলসি ছাড়া আর কিছুই নয়। যতই তারা উপরে ফাঁপা বলি মারুক না কেন, মাঠে ভোট টানার মতো সাংগঠনিক শক্তি তাদের নেই। জোটই ছিল তাদের একমাত্র সম্বল। এনসিপির এই অকালপক্ষ অহংবোধকে জামাত আক্ষরিক অর্থেই 2 পয়সারও মূল্যায়ন করেনি। এনসিপির ফাঁদে পা না দিয়ে জামাত অত্যন্ত সুকৌশলে স্থানীয় নির্বাচনে স্বতন্ত্রভাবে বা আলাদা নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এমনকি এনসিপিকে চমকে দিয়ে তারা কয়েকটি সিটিতে নিজেদের হেভিওয়েট প্রার্থীও ঘোষণা করেছে, যেমন ঢাকা দক্ষিণে সাদিক কায়েম। বিশ্লেষকরা বলছেন জামায়াত এখানে একটি দুর্দান্ত পলিটিক্যাল গেম খেলেছে। এনসিপি এখন কোনোভাবেই জামায়াতকে দোষারোপ করতে পারবে না যে জামায়াত জোট নড়বড়ে করেছে, কারণ অহংবোধের জায়গা থেকে জোটকে উপেক্ষা করে এনসিপি প্রথমে আলাদা প্রার্থী ঘোষণা করেছিল। তাই জামায়াতের এই পাল্টা ঘোষণাকে কাউন্টার করার মতো কোনো ন্যারেটিভ এখন এনসিপির হাতে নেই। তবে বিশ্লেষকদের সতর্ক বার্তা হলো জামায়াতকে তাদের এই ঘোষণায় যে কোনো মূল্যে অটল থাকতে হবে। আলাদা নির্বাচনের সিদ্ধান্ত থেকে কোনোভাবেই সরে আসা যাবে না, কারণ এনসিপি কখনোই একা নির্বাচন করবে না। একা নির্বাচন করতে গেলে তাদের আসল সাংগঠনিক দৈন্যদশা মানুষের সামনে উন্মোচিত হবে এবং তাদের মান সম্মান ধুলে মিশে যাবে। এটা তারা খুব ভালো করে জানে। তাই নিশ্চিতভাবে তারা খুব শীঘ্রই জামাতের কাছে জোটের হাবিজাবি বুঝিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করে জামাতকে আলাদা নির্বাচন থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করবে। এনসিপি যদি জোটের দোহাই দিয়ে খুব বেশি চাপাচাপিও করে, তবে বড়জোর তাদের কয়েকটি কাউন্সিলর পদ ছেড়ে দেওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবেই কোনো সিটিতে মেয়র পদ ছাড় দেওয়া জামাতের জন্য আত্মঘাতী হবে। এই পুরো রাজনৈতিক নাটকের সবচেয়ে ভয়ঙ্কর এবং থ্রিলারধর্মী দিকটি উন্মোচন করেছেন প্রখ্যাত রাজনীতি বিশ্লেষক মোতাহার হোসেন। তার বিশ্লেষণ অনুযায়ী এনসিপি মূলত কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, তারা হলো জামায়াতের ভেতরে ঢুকিয়ে দেওয়া বিএনপির একটি ট্রোজান হর্স। মোতাহার হোসেনের মতে বিএনপি অত্যন্ত সুকৌশলে এনসিপিকে একটি ফাঁদ হিসেবে জামায়াত জোটে পাঠিয়েছিল, যাতে জামায়াত জোটের ইসলামিক আবহ বা আইডেন্টিটি নষ্ট হয়ে যায় এবং চরমোনাই পীরের দলের সাথে জামায়াতের একটি স্থায়ী সংঘাত তৈরি হয়। এর পেছনে রয়েছে এনসিপি এবং বিএনপির এক গোপন এবং গভীর আতাত। যদি এই আতাত নাই থাকতো, তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই কেন এনসিপির শীর্ষ নেতাদের নামে থাকা সমস্ত দুর্নীতির অভিযোগ জাদুর মতো গায়েব হয়ে গেল? তারেক রহমান ক্ষমতা গ্রহণের মাত্র 15 দিনের মাথায় এনসিপি নেতা আসিফ মাহমুদের এপিএস এর নামে থাকা দুর্নীতির পাহাড় সম অভিযোগগুলো রাতারাতি খারিজ হয়ে যায়। এটা কি নিছক কোনো কাকতালীয় ঘটনা? মোটেও না, এটাই হলো বিএনপির সাথে এনসিপির আতাত। মোতাহার হোসেন আরো এক ভয়ঙ্কর তথ্য সামনে এনেছেন। তিনি জানান এনসিপি মূলত বিএনপির ছক অনুযায়ী কাজ করে এই জাতীয় নির্বাচনকে বৈধতা দিয়েছে। যখন 12ই ফেব্রুয়ারির রাতে নির্বাচন নিয়ে চরম উত্তেজনা, যখন জামায়াতে ইসলামী এবং মাওলানা মামুনুল হক রাজপথে দুর্বার গণ আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই এনসিপির নেতা নাহিদ ইসলাম হঠাৎ করে ঘোষণা দেন যে এনসিপি সংসদে যাবে এবং শপথ নেবে। এনসিপির এই আকস্মিক বেইমানির কারণেই মূলত জামাত জোটের সেই আন্দোলন অঙ্কুরেই বিনষ্ট হয় এবং তারা পিছিয়ে আসতে বাধ্য হয়। এনসিপি এবং বিএনপির এই গোপন প্রেম অনেক আগে থেকেই দৃশ্যমান ছিল। এই ট্রোজান হর্স স্ট্র্যাটেজির কারণে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিএনপি এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত। এনসিপি নামক এই সেকুলার লেভাসধারী দলটি জামায়াতের সাথে জোটে থাকার কারণে আওয়ামী লীগের যে এন্টি ইনকামবেন্সি ভোট বা একচেটিয়া ভোট ব্যাংক ছিল, তা সরাসরি বিএনপির বাক্সে চলে গেছে। অন্যদিকে এনসিপির কারণে জামায়াতের ইসলামিক ইমেজ প্রশ্নবিদ্ধ হওয়ায় তারা সেকুলার ভোট তো পায়নি, উল্টো নিজেদের কোর ইসলামিক ভোট ব্যাংকেও
বিভ্রান্তি তৈরি হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত ঘোলাটে। এনসিপি যে মূলত জামায়াতের দুর্গে আঘাত হানার জন্য পাঠানো একটি ট্রেজান হর্স, তা এখন ধীরে ধীরে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী যদি এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে না পারে এবং নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে ব্যর্থ হয়, তবে আগামী দিনে তাদের রাজনৈতিক অস্তিত্ব এক ভয়ঙ্কর হুমকির মুখে পড়বে। জামাত ইসলামের সিদ্ধান্ত ফাইনাল, স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের জোট করবে না জামাত। জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামীর আমির জনাব সেলিম উদ্দিন এই ঘোষণা দেওয়ার পর এনসিপির অনেকের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। এনসিপিতে কার্যত প্রতীকী অর্থে বলছি কান্নার রোল পড়ে গেছে। এনসিপিতে মুহূর্তের মধ্যেই হতাশা ছড়িয়ে পড়েছে। শুধু এনসিপি না, আরো অনেক দলই, তবে বেসিক্যালি এনসিপিতে। এনসিপি ভেবেছিল যে জামাতের উপর ভর করে তারা যেভাবে 6 জন এমপি হয়েছে ওরকম 1 জন কিংবা 2 জন মেয়র বানাবে তারা। কিন্তু মেয়র হওয়া তো দূরের কথা, অবস্থা দৃষ্টিতে যেটা হচ্ছে এনসিপির কোন প্রার্থী, ওয়েদার হিজ আসিফ মাহমুদ অর এনি আদার, কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি জামানত রক্ষা করতে পারবে না, কোনো আলোচনায় থাকবে না। সাপোজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সাদিক কায়েম যদি ভোট পায় 4 লক্ষ, ধরে নিলাম, আসিফ মাহমুদ ভোট পাবে সর্বোচ্চ 10,000। এই লজ্জা, এই অপমান কিভাবে তারা বইবে? জামাতের চাইতে বেশি বুঝেছে এতদিন, আবার আমিরে জামাতের চাইতে নাহিদ ইসলামের নাম উপরে লেখে, আবার সাদিক কায়েমের চাইতে আসিফ মাহমুদকে উপরে ওঠানোর চেষ্টা করে, আবার সাদিক কায়েমের বিরুদ্ধে ছাত্র দলের নোংরামিতেও তারা সায় দিয়েছে। এত কিছু করার পর যদি ডাকসুর মতো অবস্থা হয়, অ্যাজ ইট ইজ ডাকসুতে যেরকম সাদিক কায়েম যদি ভোট পান 15,000, এনসিপির প্রার্থী ভোট পায় 600-700, 1,000ও ক্রস করতে পারেন আব্দুল কাদের। ঠিক তদ্রুপ সাদিক কায়েম যদি ঢাকা দক্ষিণে 4 লক্ষ ভোট পায়, আসিফ মাহমুদ পাবেন সর্বোচ্চ 10,000। তাতে জামানত রক্ষা হয় না বা হবে না, মান সম্মান থাকবে না। জোট করে হারলেও একটা সম্মানজনক হার, এখানে জোটই করতে পারছে না, জামাত জোট করবে না। জামাতের নির্বাহী পরিষদে এই সিদ্ধান্ত হয়েছে। সেলিম উদ্দিন 71 টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন, আরো অনেকগুলো টিভি ছিল সেখানে, তবে 71 টিভি এই রিপোর্টটা করেছে। স্থানীয় নির্বাচনে কোনো জোট করবে না জামাত ইসলামী। সেলিম উদ্দিন অনেক যুক্তি দিয়েছেন। তিনি যেটা বলছেন যে এটা নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে, এর মানে এটা সেলিম উদ্দিনের ব্যক্তিগত কোনো মত নয়, নির্বাহী পরিষদের সিদ্ধান্ত, জামাত ইসলামী কোনো জোট করবে না। সাধারণত জামাত ইসলামীর নেতাদের মধ্যে কোনো বক্তব্য যদি ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের দেন, অথবা গোলাম পরোয়ার দেন, অথবা ডাক্তার শফিকুর রহমান দেন, ওইটা নিয়ে রাজনীতিতে ব্যাপক চর্চা হয়, ওটাকে সাংগঠনিক বক্তব্য মনে করে। সেলিম উদ্দিন বা এদের বক্তব্য ওইভাবে জাতীয় রাজনীতিতে ইম্প্যাক্ট তৈরি করে না। কিন্তু জামাত স্থানীয় সরকার নির্বাচনে জোট করবে না, সেলিম উদ্দিনের এই বক্তব্য এনসিবির সমস্ত নেতাদের ইনবক্সে পৌঁছে গিয়েছে, এবং হয়তোবা এনসিপির অনেকে সেলিম উদ্দিন নামের কোন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আছে, এটা অনেকে হয়তোবা জানতেন না, কিন্তু এই বক্তব্যের সোর্স ধরে সবাই জানতে পেরেছে। আমি সবচেয়ে বেশি দেখছি এনসিবির হতাশা, এবং জামাত এটা ঠিক করছে না, নানান যুক্তি, যদিও এনসিপিরও যারা স্থানীয় সরকার নির্বাচনে বড় পদে দাঁড়াবেন না, তারা বলছেন যে না, আলাদাভাবেই আলাদাভাবে নির্বাচন করা উচিত, জোটবদ্ধ নির্বাচন করা উচিত না। ঠিক আছে, এখানে জামাতের এই জায়গায় স্ট্রিক্ট থাকার সম্ভাবনাটা বেশি, এই কারণে যেহেতু এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। বিএনপিও এতে রাজি হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয় ভাবে, স্বতন্ত্র, মানে যে এক দলের কয়েকজন দাঁড়াতে পারবে, কোনো সমস্যা নেই। এক একটা জায়গায় তো বিএনপির প্রার্থী থাকবে 5-7 জন, সেখানে জামাতের এনসিপির চরমনায় থাকতে পারে। জামাতের এই যুক্তিটা জোটের ফোরামে যদি আলোচনা হয় যে না, জোটগতভাবে নির্বাচন করলে ভালো, কিন্তু জোটগতভাবে নির্বাচন করলে জামাতের পুরোটাই লস, কারণ জোটের শরিকরা জামাতকে এখানে চালানোর উপকার করতে পারবে না, বরং জামাতকে ছাড় দিতে হবে। তো এই জায়গায় জামাত তো কস্ট বেনিফিট ক্যালকুলেশন এটা করবে না, এই জন্য জামাত এই যুক্তিটা দেখাতে পারবে যেটা তো দলীয় প্রতীকে নির্বাচন না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, চমৎকার কিছু কথা বলেছেন যে প্রত্যেকের দলের একটা টেস্ট দরকার, জোটের পথ চলায় কার সক্ষমতা কতটুকু, এটারও একটা পরীক্ষা দরকার। হ্যাঁ, জোটকে যদি কার্যকর এবং দীর্ঘমেয়াদী করতে হয়, জোটের লক্ষ্য উদ্দেশ্য যদি হাসিল করতে চায়, এনসিপি জামাত জোটের লক্ষ্য উদ্দেশ্য মূলত সংস্কার। জাতীয় নির্বাচন তো হয়ে গেছে, জাতীয় নির্বাচন এটা একটা জোটের লক্ষ্য উদ্দেশ্য ছিল, এখন হচ্ছে সংস্কার নিশ্চিত করা। এই জন্য আন্দোলন হচ্ছে জোটের লক্ষ্য উদ্দেশ্য। যদি টেকসই আন্দোলন করতে হয়, তাহলে অবশ্যই জোটের বোঝাপড়াটা ভালো লাগবে। জোটে কে কতটুকু মূল্যায়ন পাবে, কার শক্তি কতটুকু, এটা জাতীয় নির্বাচনের মাধ্যমে ভালোভাবে টেস্ট হয়নি। স্থানীয় সরকারের মাধ্যমে টেস্ট হোক, তাহলে সেই অনুযায়ী জোটে সে ততটুকু মূল্যায়ন পাবে।
কেউ বেশি বুঝতে পারবে না, কার নাম উপরে যাবে কার নাম নিচে যাবে। এটা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আরেকটু তথ্য প্রমাণ ডেটা আসুক, যাতে ডেটা দিয়ে কাজ করা যায়, যে তোমাদের এই কয় পার্সেন্ট ভোট তোমরা এই কয়টা চেয়ার পাবা, তোমাদের এই কয় পার্সেন্ট ভোট তোমরা এই কয়টা পাবা, এবং তোমরা ভোট পেয়েছো এত ওই পরিমাণ, ওই অনুপাতে তোমরা লোক আনো আন্দোলনে। এগুলো যদি সুন্দরভাবে না হয়, তাহলে তথাকথিত জোটের মাধ্যমে শুধু সংখ্যা ভারী করে আন্দোলন সফল করা যায় না। যেমনটা আমরা দেখেছি যে বিএনপি জামাত হাসিনার সময় 32 দলীয় জোট, 63 দলীয় জোট, 100 দলীয় জোট, 42 দলীয় জোট, 63 দলীয় যুগপৎ আন্দোলন, 69 দলের অমুক, 200 দলীয় অমুক, কিন্তু দিন শেষে কাজের কাজ কিছু না। এই জন্য ওবায়দুল কাদের মজা করে বলতেন, বিএনপির যুগপৎ আন্দোলনে 33টা দল, 33টা ঘোড়ার ডিম। তো এই ঘোড়ার ডিম মার্কা আন্দোলন করার কোনো দরকার নেই। আপনি জোটে আসছেন, আপনার ক্যাপাসিটি কি? আপনি এসে সামনে একটা বিরাট চেয়ার নেবেন, আপনার সামনে লোক নাই 10 জন। তা এইভাবে কোনো একটা সুন্দর সংসার চলতে পারে না। তো এগুলো, এই অনেক বিষয়, অনেক অমীমাংসিত বিষয়, অনেক ডিসপিউটেড বিষয় আলাদাভাবে নির্বাচন করলে সলভ হবে বলে মনে করা হচ্ছে। সেলিমউদ্দিন এটাই বোঝাতে চেয়েছেন, এবং জামাতের নির্বাহী পরিষদের এই সিদ্ধান্তের কথা সেলিমউদ্দিন জানিয়েছেন। এটা ব্যক্তিগতভাবে সেলিমউদ্দিনের কথা নয়, এটা হবে জামাতের জন্য সেরা সিদ্ধান্ত। এবং আমরা জামাতকে এই পরামর্শ দিয়ে আসছি যে স্থানীয় সরকার নির্বাচন জামাত এককভাবে করুক, এখানে জোটের কোনো প্রয়োজন নেই। আর এনসিপির ছেলেরা যে বেশি বোঝে, বাপের চাইতে বেশি বোঝার যে নীতি, এবং তারা যেভাবে মার্কিন ডিপ স্টেটের ফাঁদে পড়েছে, তাতে তাদের সক্ষমতা টেস্ট করতে দেওয়া উচিত। এবং এনসিপি যেভাবে রাজনীতি করছে, জামাতকে ল্যাং মারার চিন্তা করছে, জামাতেরটা খেয়ে পরে জামাতকে ল্যাং মেরে জামাতকে সারপাস করার চিন্তা করছে। প্রতিযোগিতা থাকবে, সারপাস করার প্রতিযোগিতা থাকবে, বাট আনফেয়ার খেলা, ফাউল করা, এটা অন্যায়। তো এনসিপি যেভাবে ফাউল করার প্ল্যান করছে, তাতে এনসিপি কে এক বিন্দু পরিমাণ সার জামাতের দেওয়া উচিত না। এক্সট্রা যা দেয়া হয়ে গেছে, যেমন এই সংরক্ষিত মহিলা আসনের ভাগবাটারও একটা অতিরিক্ত দিয়েছে। এরপরে যদি জামাতের সাথে কোনো বেয়াদবি করতে আসে, তাহলে জামাতের উচিত হবে ওদের কঠিন শিক্ষা দেয়া। তবে আশা করি এনসিপির শুভবুদ্ধির উদয় হবে। স্থানীয় সরকার নির্বাচনে কোথাও মেয়র পদে একটা দাবি করাটাই হবে এক প্রকার বেয়াদবি। কাউন্সিলর পদে যদি শক্তিশালী প্রার্থী থাকে, দুই এক জায়গায় নিতে পারে, বাট মেয়র পদে জামাতের কাছে দাবি করাটা, সেটা হোক ময়মনসিংহ কিংবা বরিশাল, এটা চরম অন্যায় হবে। আশা করি জামাতের এই সিদ্ধান্তের পরে এনসিপি সংযত হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেশ কয়েকটি ইস্যুতে জামাত এবং এনসিপির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই দ্বন্দ্ব এড়িয়ে শেষ পর্যন্ত জোটটি টিকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের যে মতামত, দেখা যাচ্ছে যে এই জোটটি না টেকার সম্ভাবনাই বেশি। বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জামাত এবং এনসিপি যখন পাল্টাপাল্টি প্রার্থী ঘোষণা করছে, তাও আবার গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন নির্বাচনে গুরুত্বপূর্ণ নেতাদের নাম যখন ঘোষণা করছে, তখনই প্রশ্ন উঠেছে এই জোট না টেকার সম্ভাবনাই বেশি। তার উপর জামাতপন্থী আইনজীবী শাহরিয়ার কবির যখন বলছেন যে এনসিপিকে বিদায় বলার সময় এসেছে, তখন এই যে গুঞ্জন, এই যে আলোচনা, সেখানে নতুন করে জ্বালানি ঢালা হয়েছে এবং এই গুঞ্জন এবং আলোচনা আরো উত্তপ্ত হয়েছে। এবং শাহরিয়ার কবিরের এই বক্তব্যের পর এনসিপিও বেশ ক্ষেপেছে। অর্থাৎ এই জোটটি না টেকার সম্ভাবনাই এখন অনেক বেশি, এবং যে বাস্তবতা দেখা যাচ্ছে এই জোটটি টিকবে বলে সম্ভবত এনসিপি এবং জামাতের নেতারাও বিশ্বাস করেন না। আমিও অন্তত 5টি কারণ পেয়েছি এই জোটটি না টেকার, এবং জামাত এবং এনসিপির মধ্যে যে দ্বন্দ্ব চলছে, সেই প্রধানত 5টি দ্বন্দ্ব কি, যেই দ্বন্দ্বগুলোর কারণে এই জোটটি না টেকার সম্ভাবনাই বেশি, এবং এই জোটটি সম্ভবত আগামী 2-3 মাসের মধ্যেই ভেঙে যাওয়ার বা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং প্রবল হয়েছে এরকম সম্ভাবনা। তো এই যে 5টি কারণ, এই 5টি কারণ আমি দলীয় বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি, বিভিন্ন পত্রিকার রিপোর্ট, এবং যে বাস্তবতা তৈরি হয়েছে এবং তাদের মধ্যে যে পাল্টাপাল্টি ঘটনা দেখা যাচ্ছে, সেগুলোর মধ্য দিয়ে এই 5টি কারণ স্পষ্ট হওয়া গেছে আর কি। তো প্রথমে যে কারণ, সেটা হলো স্থানীয় সরকার নির্বাচন। এনসিপি গত কিছুদিনে তাদের দলের মধ্যে আলাপ আলোচনায় তারা একটা বিল্ড আপে আসতে পেরেছে যে তারা স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করবে। সেটা তারা তাদের ভোট ব্যাংকটা একটু যাচাই করতে চায়। সেই যাচাই করে নেওয়ার জন্য, যাতে আগামী নির্বাচনে কারোর সঙ্গে জোটে গেলে তারা বার্গেইনটা কেমন করবে, সেটার মূল পরীক্ষা তো এখনই তাদেরকে দিতে হবে, তাই না? এর মধ্যে যদি 2-1টি সিটি কর্পোরেশনে তারা জয়লাভও করে ফেলে, সেটা তাদের জন্য একটা বাড়তি পয়েন্ট যোগ করবে আর কি, বা তাদের রাজনীতিতে নতুন একটা ডাইমেনশন যুক্ত করবে। সেই জায়গায় আমরা দেখলাম বিশেষ করে বিরোধটা তৈরি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে, যেখানে এনসিপি বহু আগেই দলের গুরুত্বপূর্ণ নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম ঘোষণা করে রেখেছে। আমরা দেখলাম একটি প্রোগ্রামে জামাতের পক্ষ থেকে সাদিক কাইমের নাম ঘোষণা করা হয়েছে, যদিও এটা কেন্দ্রীয়ভাবে এখন পর্যন্ত ঘোষিত নাম না। তবে জামাত সাদিক কাইমকে এবং জামাতের তৃণমূল সাদিক কাইমকে চাচ্ছে যেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনি নির্বাচন করেন। এই নিয়ে বড়সড় একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে।
এবং জামাত এনসিপির সঙ্গে মিলেমিশে স্থানীয় সরকার নির্বাচন করতে চাইলেও এনসিপি আপাতত সেটা চাচ্ছে না। এমনকি এই যে সাদিক কাইমের নাম ঘোষণা এবং বিশেষ করে দলের এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেখানে নির্বাচন করার জন্য দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছেন এবং তিনি এমপি ইলেকশনও করেননি, যেই কারণে সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেখানে যে সিটি কর্পোরেশনে নির্বাচন করবেন সেখানে সাদিক কাইমের নাম ঘোষণাটাকে স্পষ্টত এনসিপি এটাকে বড় ধরনের জোটের মধ্যে যে অসামঞ্জস্যতা বা জোট রক্ষা না করার যে একটা প্রয়াস সেটা হিসাবে এনসিপি এটাকে দেখছে। এবং এনসিপি সম্ভবত এই একটি কারণেই বা তাদের দলের যে ভোট ব্যাংক সেটা পরীক্ষা করার জন্যই সম্ভবত একসঙ্গে নির্বাচন করবে না। এবং জামাত যদি দেখে যে একসঙ্গে এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে তাদের সঙ্গে যুক্ত থাকছে না, তারা আলাদাভাবে বিএনপির সঙ্গে ফাইট দিতে হচ্ছে এবং সেখানে প্রতিপক্ষ হিসেবে তাদের এনসিপিকেও সেখানে প্রতিপক্ষ হিসেবে দেখতে হচ্ছে, তারা আসলে এই জোট রাখবে না। এটা একেবারে স্পষ্টত কথা। স্থানীয় সরকার নির্বাচনে যদি তাদের একসঙ্গে নির্বাচন করা না হয়, তারা যদি একসঙ্গে নির্বাচন না করে, সেটা নিয়ে বড় ধরনের বিরোধ তৈরি হইতে পারে এবং সেখান থেকে জোট ভাঙতে পারে। বিদায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমি বলি নাই, জামাতের নেতা বলেছে, জামাতের নেতা। এই নিউজটা মনে হয় আপনারা অনেকেই পড়েছেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই যে জামাত এনসিপি যে জোট আছে 11 দলীয় জোট, এই জোট থেকে কে প্রথমে সরে যাবে অথবা কাকে প্রথমে বের করে দেওয়া হবে বলে আপনারা মনে করেন? মানে জামাত এনসিপি কে আগে বের করে দিবে না এনসিপি জামাতকে আগে বের করে দিবে? এটা আপনারা আপনাদের মতামত জানাবেন। আর আমি কয়েকটা ঘটনা আপনাদেরকে বলবো, তারপরে মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এই 11 দলীয় জোটের মধ্যে কি ঘটনা ঘটতেছে। আপনারা ভিডিওতে একটু লাইক কমেন্ট করেন, একই সাথে ফেসবুকে যারা দেখবেন একটু শেয়ার করে দিয়েন, সবার জানা দরকার। ইদানিং আপনারা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় দেখতেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিভিন্ন জেলা, বিভাগীয় শহর এবং বিশ্ববিদ্যালয়, আবার জাতীয় বিদ্যালয় কমিটি দিচ্ছে। জাতীয় ছাত্র শক্তির কমিটি, তারপরে যুব উইং এর কমিটি, এই ধরনের কমিটি কিন্তু এই এনসিপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আবার হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে আওয়ামী লীগের এক নেতার বাসায় গিয়া একটু ঘুটু লাইন করতেছিল। এগুলো ঘটনা থেকে কি আপনারা বুঝতে পারতেছেন যে এনসিপি তাদের শক্তি বাড়ানোর চেষ্টা করতেছে? তারা একটু শক্তিশালী হলে, মানে হচ্ছে বিভিন্ন জেলা বা বিভাগে যদি তারা কমিটি দিতে পারে এবং সেই কমিটি যদি শক্ত সামর্থ্য হয়, তাহলে যে কোনো সময় হয় জোট থেকে জামাতকে বের করে দিবে, না হলে তারা নিজেই বের হয়ে একটা শক্তিশালী রাজনৈতিক দল হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদেরকে বলি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে জাতীয় সংসদে একটা আইন পাশ করা হয়েছে 1971 সালে, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হিসাবে 3টি রাজনৈতিক দলের নাম উল্লেখ করে আইন পাশ করা হয়েছে। মানে 3টা রাজনৈতিক দল রাজাকার ছিল, সেটা উল্লেখ করে কিন্তু একটা আইন পাশ করা হয়েছে। সেই 3 দলের মধ্যে কিন্তু এই বাংলাদেশ জামাতি ইসলামী আছে। এই আইন যখন পাশ করা হয় তখন জামাতের পক্ষ থেকে সংসদে তীব্র প্রতিবাদ জানানো হয়। এনসিপি একদম চুপ ছিল এবং লিখিত সমর্থন জানাইছে স্পিকারের কাছে যে হ্যাঁ এই আইনকে আমরা সমর্থন করি। বক্তব্য দেয় নাই, কিন্তু লিখিত সমর্থন জানিয়েছে। অর্থাৎ এনসিপিও জামাতি ইসলামকে রাজাকার ট্র্যাক দিয়েছে আইনি ভাবে। এরপর থেকেই তো তাদের মধ্যে ফাটল শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন আগে যেমন জামাত একটা অনুষ্ঠান করলে এনসিপি আসতো, এনসিপি অনুষ্ঠান করলে জামাত যেত, 11 দলীয় নাম দিয়ে করা হতো। সেই ধরনের শুধু নামে তারা কিছু সমাবেশ উল্লেখ করলেও সেখানে শীর্ষ পর্যায়ের নেতারা একদম যায়নি বললেই দেখা যায়। আবার এই যে স্থানীয় সরকার যে নির্বাচনটা সামনে আসতেছে, এই নির্বাচনে এনসিপি ঘোষণা দিয়েছে তারা এককভাবে নির্বাচন করবে। আপনারা ঢাকা সিটি মেয়র নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা শুনতেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আপনার নির্বাচন করবেন সাদিক কায়েম, আবার এনসিপির পক্ষ থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই ধরনের কথাবার্তা শুনতেছেন না? আচ্ছা, এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে এত মানে উচ্ছ্বাস, উল্লাস, আশা আকাঙ্ক্ষা কেন? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও তো আছে, তাই না? সেটা নিয়ে কিন্তু এত উচ্ছ্বাস উল্লাস নাই। এর কারণটা কি? এটা কি সচিবালয়ের পাশে বা ক্ষমতাশালী সিটি নাকি? আচ্ছা যাক, এটা অন্য আলাপ। আজকে যে আলাপটা করতেছি সেটাই আপনাদেরকে বলি। এই 11 দলীয় জোট আগে থেকেই ফাটল শুরু হয়ে গেছে। নির্বাচনের আগে থেকেই দেখলেন চরমোনাই বের হয়ে গেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখান থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে এখন এনসিপি এককভাবে নির্বাচন করতে পারলো না, এই 11 দলের সাথে জোট করলো জামাত। মানে এনসিপি যা চাইছে জামাত তাই দিছে, কারণ এনসিপি কে খুব দরকার ছিল। এখন এনসিপি হয় ওখান থেকে বের হয়ে যাবে, না হলে এনসিপি জামাতকে বের করে দিবে। জামাতের নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি একটা ফেসবুকে পোস্ট করেছেন। সেই পোস্টে লিখেছেন, মানে শালীন ভাষায় লিখেছেন
যে এনসিপি কে বিদায় দেওয়ার সময় এসেছে। কেন তিনি এই কথা লিখলেন এবং সেই পোস্টের শেষে লিখলেন শুভকামনা? এটা কি ওই যে দলীয় যে শীর্ষ নেতারা আছে তাদের সাথে আলাপ আলোচনা না হলে কি এই ধরনের পোস্ট তিনি করেছেন? তিনি জানেন যে এই পোস্ট করলে আলোচনা সমালোচনা হবে। তিনি পোস্ট করেছেন কেন? কারণ তিনি বুঝতে পারতেছেন যে এনসিপি এককভাবে এখন রাজনীতি করার চেষ্টা করছে। যে কোনো মুহূর্তে জামাতের ভিতর থেকে তারা সরে যাবে, কারণ তারা বুঝতে পেরেছে যে 1971 সালে জামাতের যে ভূমিকা ছিল, নির্বাচনে যে বিতর্কিত বক্তব্য ছিল, এগুলো নিয়ে সাধারণ জনগণ বা সাধারণ ভোটার বা বাংলাদেশের মানুষ আগামী দিনে সমালোচনা করা শুরু করবে। ইতিমধ্যে আপনারা নানা ধরনের আলোচনা সমালোচনা দেখেছেন যে তারা ইসলামিক রাজনৈতিক দল, কিন্তু শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চায় না। খ্রিস্টান সম্প্রদায়ের সাথে যখন মিটিং করলেন, তখন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বললেন যে মহান রাব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমতায় নিয়ে যায়, তাহলে আমরা বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত করব না। তার মানে সাধারণ জনগণ যেটা মনে করেছিল এরা ইসলামিক দল, এরা সংসদে গেলে মানে সরকার গঠন করলে বাংলাদেশের মানে শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে, ইসলামিক আইন প্রতিষ্ঠিত হবে, ইসলাম ঘরানার মানুষজন এটা কিন্তু সমর্থন করেছিল। কিন্তু পরে যখন দেখলো যে তিনি এক মুখে দুই কথা বলছেন, একদিকে বলছেন তারা ইসলামিক দল, অপরদিকে তারা বলছেন যে আমরা শরিয়া আইন প্রতিষ্ঠিত করব না, তখন সাধারণ জনগণ বুঝতে পারলেন যে এদের দ্বারা কখনোই ইসলাম কায়েম হতে পারে না, এরা কখনোই ইসলামিক রাজনৈতিক দল নয়, বিধায় তাদেরকে কিন্তু ভোট দেয় নাই। তো এইরকম হাজার হাজার বিতর্কিত বক্তব্য জামাতের মধ্যে রয়েছে। এখন এনসিপি বাধ্য হইয়া জামাতের সাথে কিন্তু যুক্ত হয়েছিল, বাধ্য হয়ে, কারণ সময়টা কম ছিল। মাত্র 16-17 মাসে একটা রাজনৈতিক দল সারা বাংলাদেশে প্রভাব বিস্তার করবে, জনপ্রিয় হয়ে উঠবে, এটা এনসিপি কেন কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। তারপরে এনসিপি যতটা এগিয়ে গেছে, অন্য কোনো রাজনৈতিক দল এগিয়ে যেতে পারে নাই। আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদ ভিপিনুর হক নূরের মাত্র 2 জন ছিল, তার মধ্যে একজন আবার বিএনপিতে যোগদান করেছে, এই যে রাশেদ। তারপরে এই যে আম জনতা পার্টি তারেকের তো জামানতই মনে হয় বাতিল হয়ে গেছে। এছাড়াও এবি পার্টি, এলডিপি পার্টি, এগুলো অনেক নাম আপনারা শুনেছেন, কিন্তু ওইভাবে কিন্তু চিনেন না। এই 24-এর আন্দোলনের কারণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি, এই পার্টিকে কিন্তু আপনারা চিনেন। অর্থাৎ এনসিপি রাজনৈতিক ভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা আমি বলি নাই, এটা এই যে সাবেক বিএনপি নেত্রী এবং বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারনা তিনিও কিন্তু বলেছেন যে সংসদে জামাত কুসুম কুসুম বিরোধিতা করে, মানে কোনোভাবে তারা বিরোধী রাজনৈতিক দল হিসেবে সংসদে আছে, কিন্তু তীব্র বিরোধিতা করে হচ্ছে এনসিপি। আপনারা দেখেছেন হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, নাহিদ ইসলামের বক্তব্য, হান্নান মাসুদের বক্তব্য, তারপর আক্তার হোসেনের বক্তব্য, তারা যে বক্তব্যগুলো দেয় এটা বিরোধী রাজনৈতিক দলেরই বক্তব্য। এটা হওয়া উচিত, বিরোধী রাজনৈতিক দল শক্ত হওয়া উচিত, কিন্তু জামাত কুসুম কুসুম বিরোধিতা করে। এখন এই কুসুম কুসুম বিরোধিতা করার ক্ষেত্রে অনেকে অনেক ধরনের প্রশ্ন তোলে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান। জামায়াত এনসিপির যেই ভাঙন, জামায়াত যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এনসিপির সঙ্গে জোটে থাকবে না জামাত, এর কারণ যেটা জানতে পারলেন সেটা নিয়ে আপনাদের কি বলার রয়েছে। আসলে এনসিপির চরম বেইমানি, এবং এটার কারণেই নাকি জামায়াত এনসিপি জোট থেকে বেরিয়ে আসছে। নির্বাচনের পরে জামায়াতের কাঁধে ভর করে কিং মেকার হওয়া এনসিপি এবারে সিটি কর্পোরেশন নির্বাচনে চরম বেইমানি করতে যাচ্ছে। স্থানীয় নির্বাচনে কোনো জোট নয়, জামায়াত নেতা সেলিম উদ্দিনের এই বর্জ্যকণ্ঠ ঘোষণার পর থমথমে রাজনৈতিক মাঠ আপনারা দেখেছেন। এনসিপি মূলত জামায়াতের সঙ্গে মিলেমিশে তাদের দলটাকে বড় করে নিতে চাই। অনেকে মনে করে সময়ের সাথে সাথে জামায়াত জায়গা পরিষ্কার করে নেওয়া দরকার। অনেকে বলছে এনসিপি চালাকি করতে গিয়ে নিজেই ফেঁসে গিয়েছে। জামাতের উচিত এনসিপিকে জোট থেকে বের করে দেওয়া, জোটে না রাখা। তার কারণ এনসিপি ইদানিং যা কাজ করছে সেটা থেকে তারা নিজের দলকে এস্টাবলিশ করার চেষ্টা করছে জামায়াতের সঙ্গে মিশে। আবার অনেকেই বলছে যে এনসিপিকে কোনো ছাড় দেওয়া উচিত হবে না, এনসিপিকে ছাড় দিলে জামায়াতের ক্ষতি হবে। এনসিপি নামের এই ভণ্ড বেঈমানদের নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছে। আসলে আপনারা কি বলতে চান? আপনাদের কি মনে হয় জামায়াত এনসিপির জোটে রাখা উচিত কি না? জামায়াতের কি উচিত এনসিপিকে জোটে রাখা? কি মনে করছেন? অবশ্যই সেটি
কমেন্টে উল্লেখ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোচ্চ পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।